জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আবার মার্কেট ক্র্যাশ, পুরো চারিদিকে রক্তগঙ্গা বয়ে গেল। তাহলে কি আবার সেই সিচুয়েশন তৈরি হচ্ছে যেভাবে পোর্টফোলিও পুরো শেষ হয়ে গেছিল? তো আজও আমরা যদি দেখি, মানে ম্যাক্সিমাম স্টকে, লার্জ ক্যাপের ম্যাক্সিমাম স্টকগুলোতে কিন্তু ডাউনফল দেখা গেছে দুর্দান্ত পরিমাণে। তো যাই হোক, আজকে মোটামুটি দুটো মেন কারণ মার্কেটটা পড়ার পেছনে, এই দুটো কারণ নিয়ে ডিসকাস করব। এছাড়া কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব যেগুলো আজকে মানে একটু হাইলাইট ছিল, অনেকেরই নজরের মধ্যে ছিল। সেই সমস্ত স্টকে দারুণ একটা মানে মুভমেন্ট দেখা গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এক ক্লিকে আপনি দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, শুরু করে নিই। তো মোটামুটি আজকে আমরা যদি অল ইন্ডেক্সগুলো দেখি, নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ, তো সব জায়গাতেই মোটামুটি লাল লাল দেখতে পেয়েছি। নিফটি 1.5% মাইনাস, নেক্সট 50 1% মাইনাস, নিফটি ব্যাংক প্রায় 1.5% মাইনাস, ফাইন্যান্সিয়াল সার্ভিসের অবস্থা পুরো খারাপ, প্রায় 1.25%, এবং মিড ক্যাপে একটু তুলনামূলক কম ডাউনফল দেখতে পাচ্ছি, 1%। বাকি মোটামুটি নিফটি 100, 200, 500, মোটামুটি লার্জ ক্যাপ স্টকগুলো যেগুলো আছে সেগুলোতেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ডাউনফল দেখতে পাচ্ছি। আর মিড ক্যাপ এবং স্মল ক্যাপে সেই তুলনায় অতটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো মিড ক্যাপ, স্মল ক্যাপ, ন্যানো ক্যাপ এই সমস্ত জায়গায় মোটামুটি ঠিকঠাক পারফরমেন্সই ছিল। তার কারণে আজকে হয়তো অনেকেরই পোর্টফোলিও, মার্কেট যতটা পড়েছে সেই তুলনায় পোর্টফোলিও কিন্তু নেগেটিভ হয়নি সচরাচর। হ্যাঁ, এবার যাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম লার্জ ক্যাপ স্টক আছে তাদের পোর্টফোলিওটা একটু বেশি ডাউন হতে পারে, কিন্তু যাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিয়ে পোর্টফোলিও তৈরি করা আছে তাদের অতটা খুব একটা এফেক্ট আজকের মার্কেটের জন্য হয়তো বা হয়নি। তো যাই হোক, মেন যে দুটো কারণ, সেই কারণ দুটো নিয়ে আগে ডিসকাস করি। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা অবশ্যই 1 নম্বর কারণ, সেটা এফআইস। ঠিক আছে, এফআইসের সেলিং 5,900 কোটি টাকা সেল করেছে নেট, টোটাল 16,300 কোটি সেল, এবং বাই করেছে 10,480 কোটি। উল্টো দিকে ডিআইস বাই করেছে 4,300 কোটি নেট, 8,300 কোটি সেল, এবং 12,699 কোটি বাই। তো মোটামুটি এই একটা কারণ এফআইসের সেলিং। এফআইস আজকে সেল করেছে। গত কয়েকদিন ধরে আমরা এফআইসের যেভাবে বাইংটা দেখেছিলাম, লাস্ট ট্রেডিং সেশন মানে গত শুক্রবার দিন এবং আজকে পরপর ব্যাক টু ব্যাক দুদিন আমরা এফআইসের আবার সেলিং দেখতে পেলাম। এইবার কন্টিনিউয়াসলি এই সপ্তাহটা পুরো দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। আগামীকাল বড়সড় অ্যানাউন্সমেন্ট আছে, ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়াল কি অ্যানাউন্সমেন্ট করছে, এখনও পর্যন্ত কোনো কিছু কতটা কি হচ্ছে না হচ্ছে এইরকম কোনো খবর এখনও পর্যন্ত আসেনি। সুতরাং যতক্ষণ ডোনাল্ড ট্রাম্পই একমাত্র জানে তিনি কি অ্যানাউন্স করবেন, কোথায় কি ট্যারিফ বসাচ্ছেন কি না বসাচ্ছেন, এই সমস্ত একটা মানে টোটাল একটা কনফিউশন একটা ব্যাপার আছে। ঠিক আছে, কোনো কিছু সিওরিটি পাওয়া যাচ্ছে না, যার কারণেই মার্কেটে সেইভাবে কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ফাইনাল অ্যানাউন্সমেন্ট না হচ্ছে। তো আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের ওপর আমাদের নজর অবশ্যই রাখতে হবে। ফাইনাল অ্যানাউন্সমেন্ট কী করলো না করলো সেই ব্যাপারটা দেখে তারপরে দেখতে হবে এফআইসের অ্যাক্টিভিটিটা কি হচ্ছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরে আমরা এফআইসের যেভাবে বাইং দেখতে পেয়েছি, যেভাবে এফআইস মাল কিনছিল, সেটা একটা পজিটিভ সংকেত অবশ্যই পেয়েছিলাম। কিন্তু লাস্ট দুদিন থেকে আমরা আজকে আর এবং গত ট্রেডিং সেশনে আমরা এফআইসের সেলিং দেখতে পেলাম। এবার আবার ডোনাল্ড ট্রাম্প আগামীকাল অ্যানাউন্সমেন্ট করার পর তারপর এফআইসের অ্যাক্টিভিটিটা কী আছে সেটা আমাদের নজর রাখতে হবে।
তো এফআইসের অ্যাক্টিভিটির দিকে নজর রাখতে গেলে আমাদের যে যে জিনিসগুলো চেক করতে হয় একটু, সেগুলোর দিকে আমি একটু দেখে নেব। প্রথম যেটা চেক করতে হয় সেটা হচ্ছে ডলারের তুলনায় ইন্ডিয়ান মানির ভ্যালু কত হয়েছে। তো মোটামুটি সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কন্ট্রোল আছে, ইন্ডিয়ান রুপিস কন্ট্রোলে আছে আপাতত, যে তুলনায় উঠে গেছিল অনেকটাই নিচে আছে। তো মোটামুটি ডলারের দিক থেকে আমরা পজিটিভ সংকেত পাচ্ছি, এদিকে কোনো প্রবলেম নেই। নেগেটিভিটিটা আছে কিন্তু এই দিকে ক্রুড অয়েল একটু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ওপরের দিকে যাচ্ছে। তার মানে গ্লোবালি একটা কিছু না কিছু চলছে, ঠিক আছে। তার মানে ক্রুড অয়েলের দিকে আমরা নেগেটিভিটি পাচ্ছি, এইদিকে একটা নেগেটিভ পয়েন্ট অবশ্যই পেলাম আমরা, ঠিক আছে। এটাও নজরে রাখতে হবে আমাদের। তো ডলারের দিক থেকে কোনো অসুবিধা নেই, ক্রুড অয়েলের দিক থেকে আমরা একটু নেগেটিভিটি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গতকালকে সেকেন্ড যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আইটি স্টকগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আশা করি আইটি স্টকগুলো তো আপনাদের নজর আছে, মোটামুটি ইনফোসিস, HCL, যত আইটি কোম্পানিগুলো আছে, TCS, LTI, মাইন্ডট্রি, উইপ্রো, টেক মহিন্দ্রা, L&T টেকনোলজি, KPIT, যাই হোক প্রত্যেকটি আইটি কোম্পানিগুলোকে একটু নজরের মধ্যে রাখবেন, ঠিক আছে। আইটি কোম্পানির স্টকগুলো এখন নিচের দিকে যাচ্ছে, যেতে দিন, তাড়াহুড়া করবেন না, এটাই বারবার বলবো। গতকালকের ভিডিওটি যারা মিস করেছেন, গতকালকের সেকেন্ড ভিডিওটি যারা মিস করেছেন অবশ্যই করে ভিডিওটি দেখবেন, কারণ ওখানে আমি পরিষ্কারভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি যাতে কোনো বুঝতে অসুবিধা নয়, এবং যে ভুলগুলো এর আগে যে সমস্ত স্টকগুলোতে যে ভুলগুলো হয়েছিল আপনাদের, সে ভুলগুলো যাতে পুনরায় আবার না হয় সেই কারণে কিন্তু আমি গতকালকের ভিডিওটি স্পেশালভাবে তৈরি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। যারা মিস করেছেন অবশ্যই করে ভিডিওটি দেখবেন, কেউ যেন মিস করবেন না, ঠিক আছে। তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার ডাউট। আচ্ছা, ডিকসনকে আমরা যদি দেখি, মোটামুটি আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি নিচে পড়েছে, এবং গত 5 দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। এবং 1 মাসের চার্ট প্যাটার্নটাও যদি দেখি তাহলে 1 মাসের মধ্যে একটা ইউশেপ তৈরি করে আবার নিচের দিকে এসছে। কিন্তু আমি একটু 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম, তাহলে এবার বুঝে নেবেন একটু জিনিসটা। এখানে কন্টিনিউয়াসলি ইউশেপ তৈরি করতে করতে ডিকসন ওপরের দিকে যাচ্ছিল, এখন কিন্তু ইউশেপ তৈরি করতে করতে একটু নিচের দিকে আমরা আসতে দেখছি ডিকসনকে, ঠিক আছে। ওপরের টপ লেভেল থেকে নিচের দিকে নামছে। এবার দেখতে হবে ডিকসনের 5 বছরের চার্ট প্যাটার্ন। 5 বছরে কোম্পানি 1784% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এবারে 1 বছরের চার্ট প্যাটার্নে আমি উপরের টপ লেভেল থেকে মোটামুটি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি কতটা ডাউন হয়েছে। আপাতত 31-32% ডাউন হয়েছে উপরের টপ লেভেল থেকে। তাহলে ডিকসনের মার্কেট ক্যাপ এখন কত আছে? 77,000 কোটি টাকা, ঠিক আছে। তো ডিকসন মোটামুটি 1 লক্ষ কোটিতে পৌঁছে গেছিলো, তার মানে লার্জ ক্যাপে পরিণত হয়েছিল। এবার কারেকশান হচ্ছে, তাহলে একটা লার্জ ক্যাপ স্টক মোটামুটি 45-50% কারেকশান হতেই পারে। হবে কি হবে না সেটা পৃথিবীর কেউ জানে না, সুতরাং আমিও জানি না। আপনাকে প্রপার রুলস মেনটেন করে চলতে হবে, ইউ বানিয়ে, এবং ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি থাকতে হবে। এখনও কিন্তু আমরা 1 বছরের চার্ট প্যাটার্নের সবথেকে লো পয়েন্ট যেটা আছে সেখানেও কিন্তু ডিকসন পৌঁছায়নি, এবং কন্টিনিউয়াসলি ট্রেন্ড নিচের দিকে আছে। সুতরাং নজরে রাখবেন, ভুলভাল পদক্ষেপ নেবেন না, যার কারণেই বলে দিলাম, ঠিক আছে। তো কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এটা এডুকেশন পারপাস, এবং আপনাকে বোঝানোর জন্য যে কি ভুল কি করতে পারেন আপনি, সে ভুলগুলো যাতে আপনার না হয় সেগুলোকে নিয়ে একটু স্টাডি করবেন। আমি কি বলার চেষ্টা করছি, কি বোঝানোর চেষ্টা করছি, এই ব্যাপারগুলোকে একটু নজরে রাখবেন, তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা নয়। যে ভুলগুলো আগের বার হয়েছিল সেই ভুলগুলো যাতে পুনরায় না হয়, তার কারণেই কিন্তু আমি এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড। এই কোম্পানিটা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো মোটামুটি 1 মাসের চার্ট প্যাটার্ন যদি একটু দেখি আমরা, তাহলে
মোটামুটি নিচের দিকে আলোচনা করেছিলাম, সেখান থেকে এখন পর্যন্ত মোটামুটি 10% একটা রিটার্ন দিয়েছে। তবে 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 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিই। তো মোটামুটি ওপরের টপ লেভেল থেকে দারুণ একটা কারেকশানে ছিল, ধীরে ধীরে একটা ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে ওপরের দিকে। তো এখান থেকে আবার নিচেও আসতে পারে, আবার ওপরেও চলে যেতে পারে। ঠিক আছে, এইবার 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। ঠিক আছে, তো 5 বছরের রিটার্ন কত আছে? 200%। ঠিক আছে, তার মানে প্রফিট বুকিং হচ্ছে। এবার 5 বছরের মধ্যে একটা লেভেল পেয়ে গেলাম এখানে, এবং ওপরের একটা লেভেল পেয়ে গেলাম এখানে। সেইভাবেই কিন্তু আমি এর আগের দিনও ভিডিওটা বুঝিয়েছিলাম। এবার আপনাকে এই ওপরের একটা লেভেল মার্ক করে নিতে হবে, নিচের একটা লেভেল মার্ক করে নিতে হবে। মোটামুটি এই সমস্ত লেভেলগুলো থেকে মাল্টিপল টাইম আমরা কিন্তু দেখেছি একটা বাইং এসছে, যার কারণে মোটামুটি একটা অনুমান করেছিলাম যে এই যে প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেই তো আমরা ফিউচারের অনুমান করতে পারি। অনুমানের ওপরেই তো স্টক মার্কেট চলে, এবং যত কিছু সাপোর্ট বলুন, রেজিস্ট্যান্স বলুন, যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো সমস্ত কিছুই নির্ভর করে এই প্রিভিয়াস চার্ট দেখে। ঠিক আছে, এবার আমার বোঝানোর কৌশলটা একটু আলাদা, বাকি সবার কৌশল একটু আলাদা। তো মোটামুটি যে যেই কৌশলটা বুঝতে ভালোবাসেন, বুঝতে পছন্দ করেন, যার যেটা বুঝতে সুবিধা হয় সেইভাবেই বোঝানোর চেষ্টা করি। মানে এত সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি, সেটাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মানে কঠিন ভাষা ইউজ না করে একদম সহজ ভাষায় আপনি যদি ব্যাপারটা বুঝতে পারেন, জিনিসটা ধরতে পারেন, তাহলে তাতে কিন্তু অনেকটা সুবিধা হয় প্রত্যেকেরই। যার কারণেই একটু ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করি, যার কারণে ভিডিওগুলোও একটু বড় হয়। সময় নিয়ে মানে সকলের কাছে তো সময় থাকে না এত বড় বড় ভিডিও দেখার। অ্যাকচুয়াল কিছু জিনিস শিখতে গেলে, কিছু জিনিস বুঝতে গেলে এবং একটা ভালো কিছু করতে গেলে টাইম দিতে হবে। টাইম না দিলে সেখানে সম্ভব নয় সেটা। সেই টাইমটা অনেকের কাছেই থাকে না। তো যাদের কাছে থাকে না তাদের নিয়ে বলার দরকার নেই। তবে যারা কন্টিনিউয়াসলি ফলো করেন, কন্টিনিউয়াসলি দেখেন, তাদের জন্যই আমার এই প্রচেষ্টাগুলো থাকে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি সেই জায়গা থেকেই মোটামুটি আমরা আবার একটা ওপরের দিকে যেতে দেখছি। দেখা যাক পরবর্তীকালে কি হয়। ঠিক আছে, তো মোটামুটি যে সমস্ত কোম্পানিগুলো সেরকম জায়গায় একটা দেখতে পাই, মোটামুটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সমস্ত বিষয়টি এডুকেশান পারপাস থাকে। এবার তার মধ্যে আপনাদের কোনো কোনো কোম্পানি যখন পছন্দ হয়, তখন সেখানে গিয়ে আপনারা সেই কোম্পানিটাকে নিয়ে স্টাডি করেন। স্টাডি করে আপনার ভালো লাগলো, সেখানে ছোট্ট করে কোন টেকনিকে ইনকামটা করা যায় সেই টেকনিকগুলো নিয়ে আমি আলোচনা করি। তো সেই টেকনিকটা অনেকেই কাজে লাগাচ্ছেন, আশা করি তাতে কাজও হচ্ছে। এবার 100টা কোম্পানির মধ্যে 100টা কোম্পানি যে পারফেক্ট একই হবে সেরকম পৃথিবীর কেউ এরকম নেই যে সম্ভব। সুতরাং ভুল সবারই হবে, ভুল হবে, বোঝাতে সমস্যা হবে, অনেক কিছুই হবে। প্রবলেম সব জায়গাতেই আছে, প্রবলেমের সলিউশন নিজেকে করতে হবে। যেখানে মানে মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে, সেখান থেকে দূরে থাকা ভালো। তার জন্যই তো স্টাডি করতে হবে কোম্পানিগুলোকে নিয়ে, কোম্পানিকে নিয়ে স্টাডি করতে হবে। তার জন্য আমি আপনার সামনে একটা কোম্পানি তুলে ধরছি, মানে সেই কোম্পানিটা তো কোনো সময় আমি বলি না যে এই কোম্পানিটা কিনুন, এই কোম্পানিটা হোল্ড করুন, এটা সেল করুন। এইরকম কোনো রেকমেন্ডেশন আমার ভিডিওতে পাবেন না। আমার সম্পূর্ণ প্রচেষ্টা থাকে আপনাকে প্রপারভাবে বোঝানো, জিনিসটা লজিকটা ক্লিয়ার করা। এবার তাতেই অনেকে কি করে, ওই পুরো ভিডিও দেখেন না, তো পুরো কথা শোনে না, যার কারণেই কনফিউশন হয়। যার কারণে মানে একজন আছেন পুরানো চ্যানেলেও কিছু কমেন্ট করতো নেগেটিভ, এবং এই চ্যানেলেও কমেন্ট করছে নেগেটিভ। তার আবার একটা শেয়ার মার্কেটেরই চ্যানেল আছে, তিনিই কমেন্ট করছেন। তো তিনি বুঝতে পারছেন এখন কি বলছি। মানে আদেও তার শেয়ার মার্কেটের চ্যানেল আছে, কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই, নলেজই নেই, কিছু বোঝেই না, যার কারণেই ভুলভাল কমেন্ট। ঠিক আছে, তো এই মানে তার মেন্টালিটিটা হচ্ছে নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসলে স্টক মার্কেটে নেগেটিভই হবে, কোনো দিনও সে পজিটিভ কিছু করতে পারবে না। যার কারণে আমি বলছি। তো যাকে কথাটি বললাম সে যদি ভিডিওটা পুরো দেখে তাহলে বুঝে যাবে মোটামুটি। গতকালকেও 2টো কমেন্ট করেছে 2টো ভিডিওতে, আর দেখাচ্ছি না সেটা নতুন করে, ছেড়ে দিন। তো যাই হোক,
ভোডাফোন আইডিয়া, এই ভোডাফোন আইডিয়া আজকে প্রচুর চর্চার মধ্যে ছিল এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত স্টকে মানে রিটেল ইনভেস্টররা কিভাবে যে দৌড়ায়, কেন দৌড়ায়, তার কারণ হচ্ছে এইটা 8 টাকা 17 পয়সা। এই কারণে প্রচুর কোয়ান্টিটি পাওয়া যাবে কম টাকায়, ঠিক আছে, এই কারণে দৌড়ায়। এবং আজকে ভোডাফোন আইডিয়াতে 4 বার ব্যাক টু ব্যাক 4 বার আপার সার্কিট মেরেছে, 4 বার। যারা জানেন না এই ব্যাপারটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একবার আপার সার্কিট 10%, তারপরে এখানে 15%, আবার এই জায়গায় 20%, আবার একটা 25%, এইভাবে 4 বার আপার সার্কিট মেরেছে। এবার একটা স্টকে 4 বার আপার সার্কিট মারলো, তার কারণ কি? কারণটা হচ্ছে এর আগেও বলেছিলাম, নিশ্চয়ই যারা দেখেছেন কন্টিনিউয়াসলি তারা জানেন। তো ভোডাফোন আইডিয়া ফিউচার অ্যান্ড অপশানে ট্রেডিং হয়। ফিউচার অ্যান্ড অপশানে যে সমস্ত স্টক ট্রেডিং হয় তার কোনো সার্কিট থাকে না, কিছু সময়ের জন্য সার্কিট থাকে, আবার সেটা নর্মাল হয়ে যায়। তাই জন্য ফিউচার অ্যান্ড অপশানে যে সমস্ত স্টক থাকে সেই সমস্ত স্টক যতটা খুশি ওপরে যেতে পারে, যতটা খুশি নিচে আসতে পারে, এর কোনো লিমিটেশন নেই, ঠিক আছে, ক্লিয়ার? তো যাই হোক, ভোডাফোন আইডিয়ার আজকে 4 বার আপার সার্কিট মারার কারণটা কি? ভোডাফোন আইডিয়া শেয়ার 20% হায়ার, মানে 20% গিয়ে ক্লোজিং হয়েছে। গভর্নমেন্ট কনভার্টস 36,950 crore ডিউস ইন্টু ইকুইটি। 36,950 কোটি টাকার স্টক গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। এবার আমি চলে আসছি ভোডাফোন আইডিয়ার একটু ফান্ডামেন্টালে। তাহলে 36,900 মানে 37,000 কোটি টাকাই ধরুন। প্রথম থেকে একটু দেখাই, ভোডাফোন আইডিয়ার মার্কেট ক্যাপ আছে 57,743 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ কোম্পানি। এর আগে লার্জ ক্যাপ ছিল, ক্র্যাশ হতে হতে এখন শেষ পর্যায়ে এসছে। এবার কোম্পানির একটু রেভিনিউ যদি দেখি, আমরা কোয়ার্টারলি দেখি, 10,500, 10,900, 11,100 কোটি টাকা কোয়ার্টারলি রেভিনিউ দারুণ আছে। এবারে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও দারুণ আছে, 40%, 42%, সবই ঠিক আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে মাইনাস মাইনাস মাইনাস। নেট প্রফিট কন্টিনিউয়াসলি প্রতিটা কোয়ার্টারে মাইনাস মাইনাস মাইনাস, কোনো কোয়ার্টারে আপনি পজিটিভ পাবেন না। তার কারণ কি? কারণটা হচ্ছে কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, দেখুন কত, 5,500 কোটি, 6,600 কোটি, 5,940 কোটি, কন্টিনিউয়াসলি ইন্টারেস্ট দিতে হচ্ছে, শুধুমাত্র এটা ইন্টারেস্ট। এবার আমি চলে আসি কোম্পানির কাছে রিজার্ভস কত আছে। রিজার্ভস আছে -1,65,000 কোটি টাকা, মানে রিজার্ভস নেগেটিভে আছে। এবং বোরোয়িং আছে 2,50,000 কোটি টাকা। এবং রিজার্ভসটা কন্টিনিউয়াসলি নেগেটিভ ধীরে ধীরে বাড়ছে, 22,000, 66,000, 94,000 কোটি, হ্যাঁ, 1,23,000, 1,54,000, 1,65,000, কন্টিনিউ নেগেটিভিটি বাড়ছে। এবং যে বোরোয়িংটা আছে, বোরোয়িংটা আগে কম ছিল, ঠিক আছে, কম বোরোয়িং থেকে ধীরে 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 কীভাবে বাড়ছে দেখুন, 40,000 কোটি, 55,000 কোটি, সেখান থেকে বাড়তে বাড়তে এখন 2,50,000 কোটি এই পর্যন্ত বোরোয়িংয়ে এসছে। এবার কোম্পানির কাছে বোরোয়িং আছে 2,50,000 কোটি টাকা। গভর্নমেন্ট স্টেক নিচ্ছে কত? 37,000 কোটি টাকা। তার মানে কি মেকআপ হলো? রিজার্ভসটাও কি মেকআপ হলো? তো পাবলিক ওই দৌড়ায় ওই কারণে। এই 7 টাকা 8 টাকার স্টক যদি 700 টাকা হয়ে যায়, কিন্তু তার 700 টাকা হতে গেলে তার কোম্পানির ব্যবসা দেখতে হবে। ভোডাফোন আইডিয়া বিড়লা গ্রুপের একটা কোম্পানি, সবই বুঝলাম, কিন্তু তার সমস্ত কিছু তো বুঝতেও হবে। তো এখানে প্রোমোটার হোল্ডিং কিছুটা স্টেক বাড়িয়েছিল, মানে একদম ডাউনফলে চলে এসেছিলো। ভোডাফোন আইডিয়া প্রচুর সস্তা হয়েছিল, সেই সুযোগে প্রোমোটার কিছু মাল কিনেছিল, মানে পাবলিক যখন দেখবে প্রোমোটারও কিছু মাল কিনছে, তার মানে কোম্পানিতে ভালো কিছু হতে চলেছে, এই রকম, তখন পাবলিকও সেই সব দেখে ছোটে। যাই হোক, বড় প্লেয়ার কন্টিনিউয়াসলি মাল সেল করেই যাচ্ছে। এবার এই যে 38.80% প্রোমোটার হোল্ডিং আছে, সেখান থেকে মোটামুটি 37,000 কোটি টাকার শেয়ার গভর্নমেন্টের কাছে ট্রান্সফার হয়ে যাবে। মানে গভর্নমেন্টের স্টেকটা পরবর্তী নেক্সট কোয়ার্টারে আপনি দেখতে পারবেন, এই যে মোটামুটি 22-23% স্টেক আছে, এটা বেড়ে যাবে গভর্নমেন্ট হোল্ডিংটা। মানে গভর্নমেন্ট শেয়ারটা ট্রান্সফার করে নেবে নিজের কাছে এবং তার এগেনস্টে ওই টাকাটা দেবে। সেই টাকাটা এবার ভোডাফোন আইডিয়া কাজে লাগাবে। এবার কি কাজে লাগাবে?
কোম্পানি বোরোয়িং ক্লিয়ার করবে নাকি তার রিজার্ভস বাড়াবে, কোনটা করবে? তো এই 37,000 কোটি টাকা নিলে কোম্পানির কি সলিউশন হয়ে যাবে? যদি হয়ে যায় তাহলে ভালো কথা। এই কারণে এই পার্টিকুলার এই কারণটার জন্যই আমার ভোডাফোন আইডিয়াকে একদম পছন্দ নয় কোম্পানিটা, ঠিক আছে? তবে আপনার ব্যক্তিগত মতামত, আপনার নিজস্ব ব্যাপার, আপনি কি করবেন না করবেন, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করলাম, ব্যাস। তো ভোডাফোন আইডিয়াতে যখন এরকম সার্কিট মারবে তখন ইন্ডাস টাওয়ারের দিকে আপনি নজর রাখবেন। ইন্ডাস টাওয়ার ইন্ডাস্ট্রিতে 30% মার্কেট শেয়ার রাখে। তো ভোডাফোন আইডিয়া যখন দৌড়াবে তখন ইন্ডাস টাওয়ারও দৌড়াবে। কেন? ওই যে বোরোয়িংটা দেখলেন, সেই বোরোয়িংয়ের মধ্যে প্রচুর টাকা কিন্তু ইন্ডাস টাওয়ার পায়। এবার ইন্ডাস টাওয়ারের শেয়ার হোল্ডাররা মনে করছেন যে ওই যে 37,000 কোটি টাকা আসছে তার মধ্যে থেকে ইন্ডাস টাওয়ারও কিছু পাবে, ঠিক আছে? যার কারণে তাদের যে ইন্ডাস টাওয়ারের যে টাকাগুলো ফেসে আছে আর কি, সেই টাকাটা কালেকশন হবে কিছুটা হলেও, সেখানে তার রেভিনিউ বাড়বে, নেট প্রফিট বাড়বে, আশা করি ক্লিয়ার, আর নতুন করে বলার দরকার নেই। তো সেখানেও তাই জন্য ইন্ডাস টাওয়ারেও আজকে একটা আপসাইড মুভমেন্ট দেখতে পেয়েছি। এবার ইন্ডাস টাওয়ারের একটু চার্ট প্যাটার্নটা দেখে নিই, 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে ওপর থেকে মোটামুটি একটা লো লেভেল ধরে এই রেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছে। এই স্টকটাও দারুণ ভলিটালিটি হয়, দুর্দান্ত ভলিটালিটি হয়। তো 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তো বড় কোনো রিটার্ন নেই, এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা গুগলে আপডেট নেই, তবে ডিম্যাট অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? তো কোম্পানিটা ভালো, 30% মার্কেট শেয়ার রাখে পার্টিকুলার টাওয়ার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? তো এই কোম্পানির সাথে ভোডাফোন আইডিয়ার আপনি কম্পেয়ার করলে হবে না, ঠিক আছে? কারণ এর সার্ভিস হচ্ছে টাওয়ারের সার্ভিস দেয়, সে সার্ভিস সবাই নেয়, ভোডাফোন আইডিয়াও নেয়, ঠিক আছে? এবার ভোডাফোন আইডিয়া টাওয়ারটা নেওয়ার কারণে তাকে তো টাকা দিতে হবে, সেই টাকাগুলো আটকে আছে, যার কারণে আজকে ইন্ডাস টাওয়ারেও একটু গতিবিধি হয়েছে। নেক্সট হচ্ছে ইউকো ব্যাঙ্কে আজকে একটা বড়সড় ডাউনফল দেখতে পেয়েছি আমরা, মোটামুটি 12.5%, ঠিক আছে? 31 টাকা 20 পয়সা ট্রেড করছে। 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে একদম 52 উইক লোতে কাজকর্ম করছে, এবং 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে বড়সড় একটা কারেকশান দেখতে পাওয়া যাচ্ছে, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে নিচে ধীরে ধীরে রিকভারি করছিল, দারুণ পারফরমেন্স হচ্ছিল, তারপরে আবার কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো যাই হোক, ইউকো ব্যাঙ্ক আজকে হঠাৎ এতটা পড়ার যে মূল যে কারণটা সেটা কি? তো ইউকো ব্যাঙ্ক লিডস লুজ ইন এ গ্রুপে ছিল ইউকো ব্যাঙ্ক, এখন এ গ্রুপে আর থাকলো না। এই গ্রুপের ব্যাপারটা কি, এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করা আছে ধর ট্রেডিং টিপস চ্যানেলে। মানে আপনার স্টকের গ্রুপ কি, সেই গ্রুপটা যদি আপনি জানতে চান তাহলে ধর ট্রেডিং টিপস চ্যানেলে আপনি প্রবেশ করবেন, এবং সেখানে স্টক মার্কেট এডুকেশন বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে আপনি এই গ্রুপ নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন। সেখানে আপনার স্টকের গ্রুপটা কী আছে ডিটেলসে আমার বোঝানো আছে, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। গুগলে টাইপ করবেন BSE, টাইপ করে সার্চ করে দেবেন, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর নিচে চলে আসবেন, BSE ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই BSEর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এবার এখানে আপনাকে এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানের মধ্যে আপনাকে আপনার কোম্পানির নামটা লিখে সার্চ করতে হবে। আমি একটু সার্চ করে নিচ্ছি ইউকো ব্যাঙ্ক, এই যে চলে এসছে, আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইউকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেল, ঠিক আছে? এবার স্ক্রল করে একটু চলে যাব নিচে 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 নিচে, এই দেখুন এখানে ক্যাটাগরি, ঠিক তার নিচেই দেখুন গ্রুপ লেখা আছে। কি গ্রুপ? এ গ্রুপে এখন আর থাকছে না। এবার এই গ্রুপ কি, কত রকমের গ্রুপ আছে টোটাল, এই ডিটেলস আপনাকে জানতে গেলে আমাদের প্রিভিয়াস চ্যানেলে চলে যাবেন, সেখানে প্লে লিস্টে ভিডিওটি করা আছে, সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওখানে ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। এছাড়া ইউকো ব্যাঙ্কের এই যে স্টেকটা আছে 95% প্রোমোটার হোল্ডিং আছে, এই স্টেকটা কমানোরও একটু কথাবার্তা চলছে, ঠিক আছে? মানে এই স্টেকটা কমাতে হবে। এবার কমাতে গেলে সেটা ডিসকাউন্ট প্রাইসে দিতে হবে। ডিসকাউন্ট প্রাইস রেটটা মোটামুটি 34 টাকা করে ধরা হয়েছে, ঠিক আছে? তবে কোনো ব্লক ডিল বা বাল্ক ডিল হয়েছে কি না সেরকম এখনও পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে? তবে এটা কিন্তু হতে পারে, সম্ভাবনা আছে,
ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট প্রাইসেও যখন দেবে সেই প্রাইসেও একটা ডিসকাউন্টে আসে। তো এই মোটামুটি এই দুটো কারণের জন্য আজকে একটা ডাউনফল দেখা গেছে। নেক্সট হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। তো এই ইন্ডাসইন্ড ব্যাংক নিয়েও বলি, রেগুলার যে ভিডিওগুলো দিই তার মধ্যে একজন আছেন আপনাদের মধ্যে, পাপ্পু সর্দার। তিনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি শুনে রাখুন, আপনি কন্টিনিউয়াসলি ফলো করেন না এবং আপডেটেড থাকেন না, যার কারণে জানতে পারেন না। কারণ ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে আমি এতবার আলোচনা করেছি, এখন মানে এটা বাসি খবর হয়ে গেছে। ঠিক আছে, আপডেটেড থাকেন না, সেই কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে। তো কন্টিনিউয়াসলি ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আমি বলে দিই, তারপরেও দেখেন না, বেকার কমেন্ট করেন। ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে এই চ্যানেলে সেকেন্ড যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ইন্ডাসইন্ড ব্যাংক নিয়েই করা আছে। এই চ্যানেলে সেকেন্ড ভিডিও ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে করা আছে, ঠিক আছে, সেটা দেখে নেবেন। এছাড়া এর পরেও আমি বারংবার আলোচনা করেছি, এছাড়া আপনাদের সুবিধার জন্য টেলিগ্রাম চ্যানেল করা আছে, সেখানে প্রচুর কথাবার্তা হয়, সেখানেও ফলো রাখেন না, সেখানেও বারংবার আপডেট কেউ না কেউ দিয়ে দেয়, কোনো না কোনো স্টকের আপডেট কেউ না কেউ কখনো না কখনো দিতেই থাকে কন্টিনিউ। ওখানে যেমন গল্প গুজবও চলে, সেরকম পড়াশোনাও চলে, সেরকম কিন্তু দারুণ দারুণ আলোচনাও চলে। এগুলো থেকে আপনারা যারা মিস করছেন কিছু বলার নেই। তো একটা ফেসিলিটি যেখানে পাওয়া যায় এবং সেখানে কিছু শেখা যায়, কিছু জানা যায়, সেই জায়গাগুলোতে একটু ইনভলভ না থাকলে অনেক কিছু মিস হয়ে যায়, যার কারণে এই কথাগুলো বললাম। ঠিক আছে, একটু আপডেটেড থাকার চেষ্টা করুন, তাতে সুবিধা হবে। আমার কথাগুলো শুনতে খারাপ লাগলে কিছু করার নেই, কিন্তু আমি এরকমই সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, বুঝতে পেরেছেন? তো একটু ফলো করার চেষ্টা করুন কন্টিনিউয়াসলি। তো আজকে আমরা মোটামুটি প্রাইভেট ব্যাংক যতগুলো আছে সবার মধ্যে ডাউনফল দেখেছি। শুধুমাত্র ইন্ডাসইন্ড ব্যাংকই আজকে কিন্তু মানে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে সব থেকে টপ পারফরমেন্স করেছে, সব থেকে টপে ছিল, 5% টপ, এবং কন্টিনিউয়াসলি এখান থেকে নিচেই আসেনি। বাকি সমস্ত প্রাইভেট ব্যাংক, বড় বড় ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, এক্সিস, সমস্ত কোটাক, সবাই নিচে, ইন্ডাসইন্ড ব্যাংক ওপরে। তো ইন্ডাসইন্ড ব্যাংকের মার্চের 31 তারিখে ওদের যে অডিট রিপোর্টটা চলছিল, সেই অডিট রিপোর্টের একটা কি হলো না হলো এটা একটা জানানোর কথা ছিল, ঠিক আছে, এটা আমি বলেও দিয়েছিলাম, এবং কোনো আপডেশন আসলে সেটাও আমি বলে দেবো বলেছিলাম। তো দ্য ব্যাংকিং স্টক লাস্ট ট্রেডেড 4.33% হায়ার 677 on BSE. The fresh move by IndusInd Bank came aimed on the ongoing investigation, যে ইনভেস্টিগেশনটা চলছে মানে অডিটটা চলছে, into accounting lapse, the probability, মোটামুটি প্রবাবিলিটি করা হচ্ছে, অনুমান করা হচ্ছে 2100 কোটি টাকা, 2100 কোটি টাকার গড়মিল হতে পারে, ঠিক আছে। তার মানে 2100 কোটি টাকার একটা নেগেটিভ হতে পারে সম্ভাবনা, এটাই হচ্ছে মূল বিষয়, যেটা কিন্তু মার্কেটের একটা পছন্দ হচ্ছে। এবং আমিও ডিসকাস করেছিলাম যে ইন্ডাসইন্ড ব্যাংক হচ্ছে হিন্দুজা গ্রুপের একটি কোম্পানি। হিন্দুজা গ্রুপ এতটাই বড় গ্রুপ, মানে ওদের যে অডিট রিপোর্টটা আসবে, সেই অডিট রিপোর্টে মানে ওদের যে যে গড়বড়টা দেখা গেছে সেটা হচ্ছে 1500 থেকে 2000 কোটি টাকার মধ্যে। এবার আমি আপনাদের সামনেও এটা বলেছিলাম যে ওদের এই অডিটের ব্যাপারটা 2000 মানে 1500 থেকে 2000 কোটি টাকার মধ্যে থাকছে নাকি এর থেকে বেশি হচ্ছে, সেইটা একটু নজরে রাখতে হবে। তো 1500 থেকে 2000 কোটি টাকা ইন্ডাসইন্ড ব্যাংক মানে হিন্দুজা গ্রুপের কাছে এটা কোনো ব্যাপার নয়, এটা তাদের কাছে একটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, অবশ্যই বিজনেসের লস, সেটা ঠিক আছে, কিন্তু এই যে অ্যামাউন্টটা কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের পক্ষে মেক আপ করা সম্ভব। হ্যাঁ, তার জন্য তাদের কোয়ার্টার রেজাল্ট থেকে রেভিনিউটা যেটা হবে তার থেকে নেট প্রফিটে সেটা বাদ যাবে, বাদ গিয়ে দেখাবে, সেখানে নেগেটিভিটি দেখাবে অবশ্যই, কিন্তু এই অ্যামাউন্টটা যদি বেশি হয়ে যেত আরও তাহলে সমস্যা ছিল। তো মোটামুটি ইনভেস্টিগেশনের মধ্যে আপাতত অনুমান করা হচ্ছে যে 2100 কোটি টাকার হেরফের হতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়, যেটা
শেয়ার হোল্ডারদের একটু পজিটিভিটি দেখিয়েছে, এটাই হচ্ছে মূল কারণ। তো ফার্দার আবার যখন কোনো আপডেট আসবে তখন আবার দিয়ে দেবো। এবার বারংবার ওই একই কমেন্ট করতে থাকবেন না, তাহলে বেকার হয়ে যায়, মানে আপনার কমেন্টটা লিখতেই বেকার হয়ে যায়। সেরকম করে তো লাভ নেই, কন্টিনিউয়াসলি আপডেট থাকুন এবং বোঝার চেষ্টা করুন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।